গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুলের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। আজ মাহবুব সাহেবের বাড়িতে আজ মামুনের রাতের খাবার দাওয়াত। মাহবুব সাহেব বলে দিয়েছেন সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবেন, গল্পগুজব করব। বাড়িতে টিভি আছে, ব্যাটারিতে চলে। আজ আবার নাটক আছে, মজা করে নাটক দেখবেন। মামুন বলল, জি আমি যথাসময় উপস্থিত হব, তবে নাটক দেখব না। টিভির নাটকগুলো কিন্তু অতি উত্তম, দেখবেন না কেন? ভালো লাগে না। ভালো না লাগলে দেখবেন না, আমরা বারান্দায় বসে গল্প করব। একবার সাপের হাতে জীবন যেতে বসেছিল, গল্পটা আপনাকে বলা হয় নাই তাই না? বিষধর সর্প। জি আচ্ছা, আপনার বিষধর সর্পের গল্পও শুনব। দাওয়াত কি আমি একা যাই? ইত্তাজউদ্দিন সাহেব যাবেন না? দুইজন একসঙ্গে থাকি, এর মধ্যে আমি একা দাওয়াত খেতে যাওয়াটা ব্যাপারটা খারাপ দেখায় না? আসুন, ওনাকেও নিয়ে আসুন, অসুবিধা কিছু নাই। খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার না, গল্প গুজব করা আর কি। ইত্তাজউদ্দিন সাহেব আসতে রাজি হলেন না। মামুন একাই উপস্থিত হল। মাহবুব সাহেবের বাড়িটা সুন্দর, অনেকখানি জায়গা নিয়ে, হাফ বিল্ডিং, উপরে টিনের ছাদ, বাড়ির সামনে দেশি গাছের গাছড়ার বাগান। মামুন মুগ্ধ হয়ে বলল, এটা তো দেখি ইন্দ্রপুরীর বাগান। মাহবুব সাহেব নির্বিকার ভঙ্গিতে বললেন, আর বাগান, কোনো মতে বেঁচে আছে আর কি। বাড়ির পেছনে পুকুর আছে, পুকুরটা সুন্দর। গত বছর ঘাট বাঁধিয়ে দিয়েছি, দেখাবো আপনাকে। বড়শি বাওয়ার অভ্যাস আছে নাকি? জি না। অভ্যাস থাকলে বড়শি বাইতে বলতাম। 2 বছর আগে রুই মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম, বড় হয়েছে। আপনি তো রাজার হালে আছেন মনে হয়। আর রাজার হাল, পল্লী গ্রামে পড়ে আছি, নানা সমস্যা। কি সমস্যা? পল্লীগ্রামের সমস্যা একটা থাকে না, পল্লীগ্রামের সমস্যা থাকে 1001টা। স্কুল উঠে যাচ্ছে, এতদিনের পুরনো স্কুল, দীর্ঘদিন থেকে যুক্ত স্কুলের সঙ্গে, এটাও বড় সমস্যা। স্কুল উঠে যাচ্ছে নাকি? জি, আপনি নতুন জয়েন করেছেন, আপনাকে বলা ঠিক হয় নাই। তবে এইসব তো গোপন রাখার জিনিস না, আজ হোক কাল হোক আপনি জানবেনই। তো স্কুল উঠে যাচ্ছে কেন? নানা কারণ আছে, হেডমাস্টার সাহেবও একটা কারণ। স্কুলের হেডমাস্টার হলো নৌকার কাণ্ডারির মতো, নৌকার কাণ্ডারি যদি ঠিক না থাকে তাহলে তো নৌকা ঢুকবেই। হেডমাস্টার সাহেবের সমস্যাটা কি? হুজুগে লোক আর কি, হুজুগে কি আর স্কুলটিকে? তাছাড়া বয়স হয়েছে, বয়স হলে ভীমরতি হয় বলে প্রবাদ আছে, ওনারও তাই হয়েছে। ভীমরতি হয়েছে বলতে চাচ্ছেন? অনেকটা সেই রকমই, ওনার সম্পর্কে অনেক কেলেঙ্কারি ধরনের কথা চালু আছে, সেই সব কথা ঠিক হবে না। বাড়ির দাসীর সঙ্গে সম্পর্ক। বুঝলাম না, কি বলতে চাচ্ছেন? শারীরিক সম্পর্ক? লোকে তো তাই বলে। একজন স্কুলের হেডমাস্টার সম্পর্কে যদি এই জাতীয় গুজব চালু থাকে তাহলে কি আর স্কুলটিকে বলুন আপনি? আপনারা তো ওনাকে সরিয়ে নতুন কাউকে নিয়ে আসেন না কেন? আপনি নিজে তো হেডমাস্টারের দায়িত্ব নিতে পারেন। আপনার সম্পর্কে নিশ্চয়ই এই জাতীয় কোনো গুজব নেই। আরে ছি ছি, কি বলেন? স্কুল টিকিয়ে রাখাটা অনেক জরুরি। নতুন একটা স্কুল চালু হয়েছে, এইটাই আসার কথা। ভালো স্কুল, স্টাফ ভালো। আমাদের স্কুলের কিছু এক্সেলেন্ট স্টাফ ওই স্কুলে চলে গেছে, ভালো বেতন, স্টাফ কোয়ার্টার। কেন যাবে না বলুন তো? আপনি যাচ্ছেন না? আমাকে হেডমাস্টারের দায়িত্ব নিতে বলছে। নিচ্ছেন না কেন? এতদিনের পুরনো একটা স্কুল, বললেই তো ছাড়া যায় না। মায়ার কারণে এখনো লেগে আছেন? তা বলতে পারেন। আপনার খিদে হলে বলবেন, খাওয়া গরম করতে বলবো। আমি আবার ঠান্ডা কিছু খেতে পারি না।
আমি গরম ঠান্ডা সবই খেতে পারি। আপনার যখন খিদে হবে খাবার দিতে বলবেন। মাছ ভাতের ব্যবস্থা করেছি। শহরে মানুষ মাছ ভাতটাই বেশি পছন্দ করে। গোমাংসের সন্ধানে গিয়েছিলাম, পাইনি। আমার স্ত্রী আবার গোমাংস ভালো পাক করেন। একদিন খাওয়াবো আপনাকে। ছোট ছেলের এখনও আকিকা হয়নি, ভাবছি তার আকিকার একটা গরু কোরবানি দেব। বাংলাদেশে সম্ভবত আপনি সবচেয়ে বড় ধনবান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এই কথায় মাহবুব সাহেব আনন্দিত হলেন। আনন্দ তাঁর চোখে মুখে ফুটে উঠল। মামুন যখন বলল, আপনার মতো এত ক্ষমতাবান লোক থাকতে স্কুলটা জলে ভেসে যাবে, এটা কেমন কথা? হেডমাস্টার সাহেবের জন্য কিছুই করা গেল না। ওনাকে বিদায় করে দিন। স্কুল ইম্পর্টেন্ট, হেডমাস্টার তো আর ইম্পর্টেন্ট না। বিদায় করে দিতে চাইলেই তো আর করা যায় না। যায় না কেন? চরিত্রহীন একজন মানুষ। আসুন আসুন, খেতে আসুন। খেতে খেতে গল্প করি। সাপের গল্পটা আপনাকে বলাই হয় নাই, তাই না? খাবার আয়োজন প্রচুর। রুই মাছের ভাজা, বড় বড় পাবদা মাছের ঝোল, টাকি মাছের ভর্তা, সরপুটি। মাছ ভাতের কথা বলা হলেও বড় জামবাটি ভর্তি মুরগির মাংস দেখা যাচ্ছে। মামুন বিস্মিত হয়ে বলল, করেছেন কি আপনি? আরে সামান্য আয়োজন। পোলাও করার ইচ্ছে ছিল, পরে ভাবলাম মাছ দিয়ে পোলাও ভালো লাগবে না। রান্না কেমন হয়েছে কে জানে। আমার স্ত্রীর অবশ্য রান্নার সুনাম আছে। রান্না অসাধারণ হয়েছে। আমি কোনোদিন এত পদ দিয়ে খেতে বসেছি বলে মনে পড়ে না। আরে খান খান, আরাম করে খান। কেউ তৃপ্তি করে খাচ্ছে দেখলেও ভালো লাগে। ঘরে পাতা দই আছে, খাওয়ার শেষে এক বাটি টক দই খাবেন, দেখবেন সব হজম। খাওয়ার সময় মাহবুব সাহেব অনবরত কথা বলে গেলেন। সাপের গল্প হলো, জীবনের গল্প হলো। তাহাজ্জুদ নামাজে একা পড়তে গিয়েছেন। নামাজ শেষ করে সালাম ফিরাতে দেখেন ডান দিকে লম্বা একজন নামাজ পড়ছেন। মাথা ছাদে ঠেকে গেছে, পরনে সফেদ ড্রেস। খাবার পরও অনেকক্ষণ গল্প হলো। সব গল্প স্কুল নিয়ে। হেডমাস্টার সাহেব স্কুলের কি কি ক্ষতি করেছেন মাহবুব সাহেব তার বিশদ বর্ণনা দিলেন। উঠতে উঠতে রাত 10টা বেজে গেল। মামুন বলল, আজ উঠি। যাবার সময় হেডমাস্টার সাহেব সম্পর্কে একটা ভালো কিছু বলুন তো, শুনে যাই। একটা কিছু ভালো গুণ তো মানুষটার আছে, আছে না? তা আছে, নীতিবান। তবে নীতিতে তার স্কুলের ক্ষতিই হয়েছে, ভালো কিছু হয়নি। সেটা কীরকম? ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। স্কুল একবার 100 বস্তা গম পেল। এটাই শুধু সমস্যা। 200 বস্তা গম লিখে 100 বস্তা গম নিতে হবে। হেডমাস্টার সাহেব নিলেন না। তার একটাই কথা, স্কুল নীতি শিক্ষার জায়গা। দুর্নীতি দিয়ে স্কুলের উন্নতির দরকার নেই। নীতি নীতি করে ওনার স্কুলের লাভটা কী হলো বলুন তো? তা তো বটেই। যে যুগের যে বাতাস, সেই বাতাসে নৌকা চালাতে হবে না। মামুন বলল, ইঞ্জিনের নৌকা হলে অবশ্য বাতাসের ধার ধারতে হয় না। নীতিবান মানুষ হলো ইঞ্জিনের নৌকা। ইঞ্জিন ঠিকই আছে, তেল নেই, ইঞ্জিন চলে না। আপনি যুবক মানুষ, মনে উৎসাহ আছে। 4 মাস যখন বেতন পাবেন না, তখন আর উৎসাহ থাকবে না। তা ঠিকই বলেছেন, না থাকারই কথা। যাই হোক, আছেন যখন নিজের চোখে সব দেখবেন। সরকারি ডিএ আছে বলে কিছু শিক্ষক এখনও আছেন। ডিএ যখন থাকবে না, তখন কি হবে? ডিএ থাকবে না? থাকবে কি জন্যে? স্কুলে নেই ছাত্র, আবার ডিএ কি? ছাত্র কিছু তো আছে। এও থাকবে না। দেখবেন ফাঁকা স্কুল ঘরে হেডমাস্টার সাহেব বসে থাকবেন, মাছি টাছি মারবেন। কিছুই কি করার নেই? ধস নামলে কিছু করার থাকে না। ধস নেমে গেছে। আপনি বাইরে থেকে এসেছেন, কিছু বুঝতে পারছেন না। গত মাসের বেতন পেয়েছেন? জি না। কোত্থেকে পাবেন? একটা ফুটা পয়সা স্কুলে নাই। মামুন বিস্মিত হয়ে বলল, আপনি এত আনন্দিত কেন? আপনিও তো স্কুলের একজন।
মাহবুব সাহেব শুকনো গলায় বললেন, হেসে ফেলেছি দেখে ভেবেছেন আনন্দিত? আসলে তা না, মনের দুঃখে হেসেছি। একসময় স্কুলে কি রমরমা ছিল, আর আজ কি অবস্থা দেখুন। আফসোস, বিরাট আফসোস। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলে আজ শিক্ষকদের বেতন হচ্ছে। তাও ভাঙা বেতন না, পুরো বেতন। পুরো ব্যাপারটা শিক্ষকদের কাছে অপ্রত্যাশিত। বেতন হবে এই সম্পর্কে হেড স্যার আগে কিছু বলেনি, কোনো আদায়পত্র হয়নি। টাকাটা পাওয়া গেল কোথায়? কেউ এ সম্পর্কে কিছু প্রশ্নও করছে না। বেতন হচ্ছে, এটাই বড় কথা। কোত্থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা বড় কথা নয়। জানতে না চাওয়াই ভালো। শিক্ষকরা হেড স্যারের ঘরে ঢুকছেন, রেভিনিউ স্ট্যাম্পে সই করে বেতন নিচ্ছেন। মাহবুব সাহেব বেতন নিতে এলেন শেষে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে তার একটা দায়িত্ব আছে। ফান্ড কোথায় পাওয়া গেল তার জানা দরকার। তিনি শুকনো মুখে বললেন, টাকাটা কোত্থেকে দেওয়া হচ্ছে? ইমার্জেন্সি ফান্ড থেকে। স্কুল কমিটির অনুমতি ছাড়া তো স্যার আপনি ইমার্জেন্সি ফান্ড ভাঙতে পারেন না। অনুমতি পরে নিয়ে নেব। শিক্ষকরা অনেক দিন থেকে কষ্ট করছেন, 3 মাস বেতন হচ্ছে না, তাদের ইমার্জেন্সিও তো ইমার্জেন্সি, তাই না? স্যার, আমাদের তো আইন কানুন মানতে হবে। ইমার্জেন্সির সময় কোনো আইন কানুন থাকে না। সাধারণ সময়ের সাধারণ আইন, জরুরি সময়ে জরুরি আইন। মাহবুব সাহেব টাকা গুনে নিন তো। কাজটা ভুল করলেন স্যার। মানুষ হয়ে জন্মেছে আর ভুল করব না তা তো হয় না। 10 বার শুদ্ধ করব, 1 বার ভুল করব, তবেই না আমি মানুষ। আজ আমি একটা মিটিং দিয়েছি মাহবুব সাহেব। কিসের মিটিং? স্কুল বিষয়ে আমাদের সবার সঙ্গে কিছু কথা বলবো, মুক্ত আলোচনা। আপনারও যদি বলার কিছু থাকে আপনিও বলবেন। মিটিং কখন হবে? 5টার সময়। 4টার দিকে করতে পারেন না? আমার 5টার সময় এক জায়গায় যাবার কথা। স্কুল পিরিয়ডের ছাত্রদের ক্ষতি করে তো আর মিটিং করতে পারি না। আপনার খুব জরুরি কোনো কাজ থাকলে কাজে যাবেন, খুব জরুরি কিছু না থাকলে থাকুন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দেখি। মাহবুব সাহেবের কাজটা তেমন জরুরি না। আজ নিমখালি বাজারে হাটবার। হাটে গরু ছাগল উঠে, ছেলের আকিকার জন্যে একটা গরু কেনার কথা। ফজলুল করিম সাহেবের মিটিংয়ের চেয়ে ছেলের আকিকা অনেক জরুরি। 2 দিন পর পর ছেলে অসুখে ভুগছে, শরীর হয়েছে পাট কাঠির মতো। আকিকা করা থাকলে নিশ্চিন্ত থাকা যায়। তাছাড়া হেডমাস্টার সাহেবের গুরুত্বপূর্ণ বক্তৃতায় আসলে গুরুত্বপূর্ণ কিছু থাকবে না। স্কুল স্কুল বলে চেঁচিয়ে তো আর কিছু হবে না। তারপরেও মাহবুব সাহেব মিটিংয়ে থেকে যাওয়াই ঠিক করলেন। আরেক বুধবার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। উপায় কি? দপ্তরি হরিপদ একটা বড় ধামায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মুড়ি মাখছে। কেতলিতে করে চা এসেছে। মুড়ি খাওয়ার পর চা দেয়া হবে। মুড়ি এবং চা 2টা টাকায় হেডমাস্টার সাহেব দিয়েছেন। খবরের কাগজ বিছিয়ে মুড়ি ঢেলে দেয়া হয়েছে। মুড়ি চিবানোর কচকচ শব্দের ভেতর ফজলুল করিম সাহেব ঢুকলেন। শিক্ষকরা উঠে দাঁড়ানোর ভঙ্গি করলেন, তবে কেউ পুরোপুরি উঠলেন না। ফজলুল করিম সাহেব হাসি মুখে বললেন, মুড়ি খাওয়ার কচকচ শব্দ একটু কমুক, তারপর কথা বলি। মাহবুব সাহেব বললেন, যা বলার এর মধ্যেই বলুন। কথা শুনতে তো অসুবিধা হচ্ছে না, সবারই তারা আছে। করিম সাহেবের জন্য পিরিচে করে মুড়ি এবং একটা চামচ এসেছে। তিনি মুড়ির দিকে তাকালেন, মুড়ি মুখে নিয়ে এলেন না। নিচু গলায় কথা বলা শুরু করলেন। একটা দুঃসময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। নতুন করে বলার কিছু না, সবাই তো জানেন। আমি যা বলতে যাচ্ছি তা হচ্ছে দুঃসময়টা সাময়িক। মাহবুব সাহেব বললেন, দুঃসময় সাময়িক মনে হবার কারণ কি? তেমন কোনো কারণ অবশ্য দেখছি না।
তবে মনের ভেতর থেকে কে যেন বলছে দুঃসময় থাকবে না। নতুন সায়েন্স টিচার হঠাৎ সবাইকে চমকে দিয়ে বললেন, উইশফুল থিঙ্কিং না তো স্যার? হতে পারে, উইশফুল থিঙ্কিংও হতে পারে। দেখি, এক কাপ চা খাওয়া যাক। হরিপদ চায়ের কাপ এনে সামনে রাখল। করিম সাহেব মামুনের দিকে তাকিয়ে বললেন, সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে, আপনার কাছে কি আছে? মামুন সিগারেট বের করে দিল। করিম সাহেব সিগারেটে টান দিয়ে কাশতে লাগলেন। কাশি থামিয়ে সহজ গলায় বললেন, মামুন সাহেব, আমি যা বলছি তা ঠিক উইশফুল থিঙ্কিংও না। কিছু যুক্তি আছে। এতদিনের পুরনো একটা স্কুল তো আর জলে ভেসে যেতে পারে না। এইটা তো স্যার কোনো যুক্তি হলো না। তা অবশ্য হলো না। মাহবুব সাহেব বিরক্ত গলায় বললেন, এটা বলার জন্য কি মিটিং ডেকেছেন? না, আসল কথা বলা হয়নি। আসল কথা হচ্ছে এসএসসি পরীক্ষার আর আছে মাত্র 3 মাস। এই 3 মাস আমাদের প্রাণপণ খাটতে হবে। এবারে 3 জন ভালো ছেলে আছে, এর মধ্যে একজন তো অসম্ভব ভালো, বদরুল আলম। এদের ঠিকঠাক মতো কোচিং করতে হবে। অসাধারণ একটা রেজাল্ট ওদের দিয়ে করাতে হবে। স্কুলের পূর্ব গৌরব ফিরিয়ে আনার জন্য একটা সুযোগ এসেছে। সুযোগ কাজে লাগাতে হবে। ওদের কোচিংয়ের বিষয়ে আপনাদের কোনো মতামত আছে? কেউ কোনো জবাব দিল না। কোচিংয়ের বিষয়ে নতুন তো কিছু বলার নেই। আগে যেমন হয়েছে এবারও তেমনই হবে। করিম সাহেব বললেন, আমি চিন্তা করছি দিনরাত 24 ঘন্টা এই ছেলেদের মনিটর করলে কেমন হয়। ইরতাজউদ্দিন সাহেবের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে, আপনাদের সঙ্গে আলোচনা হয়নি। আমি যা ভাবছি তা হচ্ছে না। পরীক্ষার্থী যারা সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে পড়বে, এতে একটা টিম স্পিরিট তৈরি হবে। দায়িত্ব শিক্ষকদের মধ্যে ভাগ করে দেয়া হবে। যেমন ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত একজন শিক্ষক, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আরেকজন শিক্ষক, এরকম করে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস হবে। আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগছে? এবারও কোনো জবাব পাওয়া গেল না। করিম সাহেব উৎসাহের সঙ্গে বললেন, এটা যে পুরোপুরি আমার মৌলিক আইডিয়া তাও না। তিব্বতে বৌদ্ধ ভিক্ষুকদের এভাবে বড় বড় পরীক্ষার জন্য তৈরি করা হয়। মাহবুব সাহেব বললেন, এটা তো স্যার তিব্বত না। আমি জানি এটা তিব্বত না। আমার কথা হলো, তিব্বত যদি এই নিয়মে কাজ করে আমাদের দেশেও করবে। একটা বড় কিছুর জন্য সবাইকে একসঙ্গে তৈরি করতে হয়। একটা টিম স্পিরিট সবার মধ্যে ঢুকিয়ে দেয়া। যদি আমাদের এই গ্রামের দরিদ্র স্কুল অসাধারণ একটা রেজাল্ট করে, তার ফল হবে সুদূর প্রসারী। স্কুল তখন টিকে যাবে। দূর দূর থেকে ছাত্ররা আমাদের এই স্কুলে পড়তে আসবে। সরকারি সাহায্য আসবে, দানশীল মানুষরা এগিয়ে আসবেন। মাহবুব সাহেব বললেন, আপনার কথা শুনতে ভালো লাগছে, কিন্তু যে আইডিয়া শুনতে যত ভালো, সে আইডিয়ার মূল্য তত কম। 3 মাস পরে ছেলেদের ফার্স্ট সেকেন্ড বানাবেন, তা হয় না। হবে না এটা আগে থেকে ধরে নেওয়াটা কি ঠিক? চেষ্টা তো করা যেতে পারে। এতগুলো ছেলে একসঙ্গে থাকবে? থাকবে কোথায়? এরা খাবে কি? এইগুলো নিয়ে আলোচনা করার জন্যই তো মিটিং। আপনারা বলুন, কিভাবে কি করা যায়? চায়ের কাপে চুমুক দেওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ হচ্ছে না। মাহবুব সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, স্যার আমি তাহলে উঠি। উঠবেন? কিছু বলবেন কি? এখনই বলতে হবে? পরে বলি? করিম সাহেব ক্লান্ত ভঙ্গিতে বললেন, আচ্ছা বলুন, পরেই বলুন। শেষ পর্যন্ত সরকারি চিঠি এসেছে। আগের চিঠির মেমো নাম্বার উল্লেখ করে সরকার জানাচ্ছে,
জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলের ছাত্র সংখ্যা আশঙ্কাজনকভাবে কমিয়া গিয়াছে, শিক্ষক সংখ্যাও অপ্রতুল। এই অবস্থায় সরকারি অনুদান কাজে আসিবে কি আসিবে না তাহা পুনর্বিবেচনার প্রয়োজন। বিষয়টি পুনর্বিবেচনার জন্য ময়মনসিংহ ডেপুটি কমিশনারকে আহ্বায়ক করিয়া একটা কমিটি গঠন করা হইয়াছে। 5 সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী 3 মাসের মধ্যে স্কুল সম্পর্কে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। ফজলুল করিম সাহেব দীর্ঘ সময় চিঠিটার দিকে তাকিয়ে রইলেন। সব চিঠি তিনি কয়েকবার করে পড়েন, শুধু এই চিঠিটিই একবার পড়লেন। আগামীকাল থেকে গরমের ছুটি শুরু হবে। আজ শেষ ক্লাস। ছুটির আগে শেষ ক্লাসে ছাত্ররা সব আনন্দ করে। আজ কিছুই হচ্ছে না, সব কেমন মনমরা। ছাত্রই নেই, প্রাণ আসবে কোত্থেকে? স্কুলের প্রাণ হচ্ছে তার ছাত্র, দালাল কোঠা তো আর স্কুলের প্রাণ না। মাওলানা সাহেব সন্ধ্যাবেলায় হেডমাস্টার সাহেবের ঘরে এসে বললেন, স্যার বাসায় যাবেন না? আপনি চলে যান, আমি একটু পরে যাব। আপনার কি শরীর খারাপ করেছে? না, এমনিতেই ভালো লাগছে না। মামুন সাহেব একটা চাকরি পেয়েছেন, শুনেছেন বোধ হয়? না, শুনিনি। কোথায় চাকরি হয়েছে? সরকারি কলেজের লেকচারার, বরিশাল BM কলেজ। ইন্টারভিউ দিয়ে এসেছিলেন, গতকাল চিঠি এসেছে। উনার না এখানে নিরিবিলিতে থেকে BSc পরীক্ষার জন্য তৈরি হবার কথা? BCS দিচ্ছেন না? আমাকে বললেন BCS দেবেন না, মাস্টারি করবেন। খুব খুশি। খুশি হবারই কথা। আপনাকে কিছু জানায়নি? প্রথমেই তো বলেছি জানায়নি। একই প্রশ্ন 2-3 বার করে কেন করেন? ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দেবেন। ক্ষমা করলাম। আপনার কথা শেষ হয়ে থাকলে চলে যান, আমি নিরিবিলিতে কিছুক্ষণ বসে থাকব। 2টা কথা বাকি আছে, বলেই চলে যাব। প্রথম কথাটা হলো, SSC ছাত্রদের কোচিংয়ের ব্যাপারে আপনি যা বলেছেন সেটা করা সম্ভব বলে আমার ধারণা। আমি মামুন সাহেবকে নিয়ে একটা পরিকল্পনা করেছি। শিক্ষকদের ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। স্কুলের লাইব্রেরি ঘরে ছাত্ররা থাকবে। এতগুলো ছাত্র লাইব্রেরি ঘরে থাকবে কিভাবে? সব ছাত্র না স্যার, আমরা 5 জনকে বেছে নিব। প্রথম 5 জন। সেটা হবে না। একজনের জন্য যে ব্যবস্থা, বাকিদের জন্য একই ব্যবস্থা। মামুন সাহেব বলছিলেন যে আপনি 5 জনের ব্যাপারে রাজি হবেন না। সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করা হয়েছে। সেখানে একটা ক্লাস ঘর খালি করে দিতে হবে। মামুন সাহেব পুরো ব্যাপারটা দেখবেন। কলেজের চাকরি নিয়ে চলে যাচ্ছেন, তাহলে দেখবেন কিভাবে? SSC পরীক্ষা পর্যন্ত উনি থাকবেন, পরীক্ষার পর কলেজে জয়েন করবেন। আমার সঙ্গে সেরকম কথা হয়েছে। ও আচ্ছা। খুব কর্মী ছেলে, একাই 100। উনি থাকলে আর কিছু লাগবে না। উনি নিজে থেকে রাজি হয়েছেন নাকি আপনি বলে কয়ে ঠিক করেছেন? নিজ থেকে রাজি হয়েছেন, আমাকে কিছু বলতে হয়নি। কলেজের অ্যাপয়েন্টমেন্টের লেটার পেয়ে খানিকক্ষণ খুশিতে খুব লাফালাফি করলেও তারপর আমাকে বললেন, মাওলানা সাহেব, আমাদের হেডমাস্টার সাহেব স্কুলটা নিয়ে একা একা যুদ্ধ করছেন। যুদ্ধে প্রায় পরাজিত। আমি একজন ভালো সৈনিক। এই সময়ে আমি তাকে ছেড়ে চলে যাব, তা তো আর হয় না। এসএসসি পরীক্ষা পর্যন্ত দেখে যাবেন। তার যতটুকু সাধ্য করবেন। ভালো। আমার স্যার আরেকটা কথা বাকি, ওইটা শেষ কথা, বলে চলে যাব। বলুন। একটা ভালো ছেলে পাওয়া গেছে স্যার। ভালো ছেলে পাওয়া গেছে মানে কি? যা বলার গুছিয়ে বলুন। রেশমির জন্য একটা ভালো ছেলে পেয়েছি, দোকানে কাজ করে। ও আচ্ছা। ছেলেটাকে খবর দিয়ে নিয়ে এসেছি, বারান্দায় দাঁড়িয়ে আছে।
আপনি তার সঙ্গে কথা বলবেন? না। অন্য কোনো সময় আসতে বলবো? মাওলানা ইতস্তত করে বললেন, নানান ধরনের কথা হচ্ছে, নানান রটনা। কি রটনা? এইসব কথা মুখ ফুটে আপনাকে বলা সম্ভব না। বলা সম্ভব না হলে বলবেন না। জি আচ্ছা। মাওলানা সাহেব, এই সমস্যা নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না। স্কুলের সমস্যা নিয়ে ভাবুন। জি আচ্ছা। যাবার সময় দরজাটা ভিড়িয়ে দিয়ে যাবেন। মাওলানা সাহেব দরজা ভিড়িয়ে দিয়ে চলে গেলেন। জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলের হেডমাস্টার ফজলুল করিম সাহেবের চোখে পানি এসে গেছে। তিনি চোখের পানি মুছলেন না, কারণ চোখে যে পানি এসেছে তা তিনি নিজে বুঝতে পারেননি। ফজলুল করিম সাহেব তেমন কিছু খাচ্ছেন না। প্লেটের ভাত নাড়াচাড়া করছেন। প্লেটে ডাল নিতে গিয়ে নিলেন না। প্লেটে ডাল নিতে গিয়েও নিলেন না, অথচ সজনে দিয়ে রাঁধা ডাল তার অতি প্রিয়। রেশমি বলল, আপনার কি হয়েছে? কিছু হয় নাই, আমার খিদা একেবারেই নাই। দুপুরে স্কুলে কি কিছু খাইছেন? দুপুরে কিছু খাইনি, এই জন্যই মনে হয় পিত্তি পড়ে গেছে। কিছু খেতে ভালো লাগছে না। জোরজারি হয় নাই তো? রেশমি ফজলুল করিমের সাহেবের কপালে হাত রাখল। ফজলুল করিম সাহেবের মনে হলো উত্তাপ দেখতে যতটুকু সময় লাগে, রেশমি যেন তার চেয়েও বেশি সময় হাত কপালে রাখল। আপনি কি কিছু নিয়ে চিন্তিত? নতুন স্কুলে নাকি আপনার স্কুলের সব ছাত্র চইলা যাইতেছে? তা যাচ্ছে। রেশমি হাসি মুখে বলল, খালি স্কুল নিয়ে আপনি বসে আছেন? দোকান আছে, দোকানদার আছে, সওদা নাই। হাসি তামসার কিছু হয়নি রেশমি, হাসবে না। মনের বলে হাসছি। পান দাও রেশমি, পান খাবো। রেশমি পান এনে দিল। ফজলুল করিম সাহেব পান মুখে দিতে দিতে বললেন, খালি স্কুল আবার পূর্ণ হবে। কেমনে হইব? এবার এসএসসি রেজাল্ট হলেই দেখবে ছাত্রছাত্রীরা আবার আসতে শুরু করেছে। কেন? স্ট্যান্ড করবে, অবশ্যই করবে। গ্রামে স্কুল থেকে স্ট্যান্ড করলে সবার নজর পড়বে স্কুলের দিকে। আমাদের কয়েকজন ভালো ছাত্র এবার আছে। এর মধ্যে একজন আছে খুবই ভালো, শুধু হাতের লেখাটা খারাপ। লেখাটা যদি একটু ভালো হতো। ছাত্ররা কে? বদরুল আলম? ফজলুল করিম সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি জানো কিভাবে? রেশমি হাসি মুখে বলল, আপনার স্কুলে কি হইতাছে না হইতাছে আমি জানবো না? অবশ্যই জানবে। কেন জানবে না? আপনি স্কুল নিয়ে অত চিন্তা করেন না। অত চিন্তার কি আছে? চিন্তা করব না কি বলো তুমি? স্কুল যদি উঠে যায়? উঠে গেলে কি আর করন? দুনিয়ার কিছু টিক্কা থাকে না। ফজলুল করিম সাহেব তাকিয়ে রইলেন। রেশমি বলল, একটা স্কুল চলে গেলে চলে যাব, আর একটা নয়া স্কুল হইব। আপনি আমার একটা কথা শুনবেন? কি কথা? আপনি গিয়া নীলগঞ্জ স্কুলের হেডমাস্টার হন। নতুন স্কুলের হেডমাস্টার হব? আপনার ছাত্র পড়ানি দিয়া কথা। কোন স্কুল সেইটা দিয়া দরকার কি? তার উপরে এমন না যে এই স্কুল আপনি বানাইছেন। ফজলুল করিম সাহেব আহত গলায় বললেন, এই নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাচ্ছি না। চুপ করো। যা জানো না তা নিয়ে তর্ক করাও ঠিক না। রেশমি আহত গলায় বলল, আমি হইলাম দাসী বান্দি, আমার জানা অজানার দাম কি?
সে তার ঘরে দরজা জানালা বন্ধ করে বসে রইল। রাতে ভাত খেল না। ফজলুল করিম সাহেব বিরক্ত হয়ে বললেন, আজকাল তোমার কি হয়েছে বলো তো দেখি, কথায় কথায় রাগ। রেশমি জবাব দিল না। এরকম করলে কিন্তু আমি চলে যাব, স্কুল ঘরে রাত কাটাবো, সেটা ভালো হবে? রেশমি দরজা খুলে বের হয়ে এলো। সে কাঁদছিল। তার গাল ভেজা, ভেজা গাল সে মুছল না। ভেজা গালেই খেতে বসল। ফজলুল করিম সাহেব মোড়া টেনে তার পাশে বসলেন। রেশমি বলল, কেউ চাইয়া থাকলে আমি খাইতে পারি না, আপনি অন্য ঘরে গিয়া বসেন। তিনি নড়লেন না। রেশমির কোনো কথা তিনি শুনতে পাচ্ছেন বলে মনে হল না। তিনি তাকিয়ে আছেন রেশমির দিকে, কিন্তু ভাবছেন অন্য কথা। পাশ বইয়ে কিছু টাকা আছে তার। গ্রামের বসত বাড়ি সম্পত্তি বিক্রি করে নগদ টাকা রেখে দিয়েছিলেন ভবিষ্যতের জন্যে, 90,000-এর মতো। সুদ টুট নিয়ে সেই টাকা এখন বেড়ে 1,30,000 হয়েছে। এই টাকা ব্যবহার করা যেতে পারে। তার স্ত্রীর কিছু গয়না আছে, সামান্যই। গয়না এখন আর কি কাজে আসবে? সৎ কাজ তো তেমন কিছু আর করেননি তিনি। সামান্য সৎ কাজ করা হলো। স্কুলের কত ছাত্র দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের কাছে কোনো মতে খবরটা পৌঁছাতে পারলে তো কাজ হয়। রেশমি বলল, কি ভাবেন? না, কিছু ভাবি না। আপনি দিনরাত ভাবেন, অত ভাবিয়া ফায়দা নাই, যা মনে রইব। ফজলুল করিম জবাব দিলেন না। যা হবার তা হবে ঠিকই, তবু চেষ্টা করে যেতে হবে। বেতন দিতে না পারলে স্কুলের শিক্ষকরা থাকবেন না, শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না। আচ্ছা, সিরাজ সাহেবের সঙ্গে একবার দেখা করলে কেমন হয়? তিনিও তো সাহায্যের কথা বলেছিলেন। তিনি যদি তার মায়ের নামে স্কুল না দিয়ে কলেজ দিতেন তাহলে খুব ভালো হতো। ছাত্ররা তার স্কুল থেকে পাশ করে পাশেই কলেজে ভর্তি হয়ে যেতে পারত। চা খাইবেন? একটু চা বানায় দেই। দাও। রেশমি চা বানাতে বানাতে বলল, চিন্তায় চিন্তায় আপনার চোখের নিচে কালি জমছে। আপনার অত চিন্তা কি? এই স্কুল কি আপনার একলারই স্কুল? স্কুল সবার, কিন্তু আমি হচ্ছে স্কুলের প্রধান। বারান্দায় বসে ফজলুল করিম সাহেব চা খাচ্ছেন। একটু দূরে খুঁটিতে হেলান দিয়ে রেশমি বসে আছে। রেশমি হাসছে, অকারণে খিলখিল করে হাসছে। হাসির কোনো কথা তো হয়নি। মেয়েটা হাসছে কেন? ফজলুল করিম সাহেব বললেন, হাসো কেন? রেশমি মুখে আঁচল চাপা দিতে দিতে বলল, নিজেই জানি না কেন হাসি। আপনি যখন ঘরে থাকেন না তখন আরো বেশি হাসি। হাসি সামলাবার জন্য রেশমি ঘরে ঢুকে গেল। চায়ের কাপ হাতে অস্বস্তি ও বিস্ময় নিয়ে ফজলুল করিম সাহেব বসে রইলেন। তার ইচ্ছে করছে রাতে একবার স্কুলে যেতে। লাইব্রেরি ঘর খালি করে 4টা ছেলেকে রাখা হয়েছে। ওরা পড়াশোনা কেমন করছে না করছে দেখা দরকার। অবশ্য শিক্ষকদের ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। মৌলানা ইত্তাজউদ্দিন রাত 11টা পর্যন্ত থাকবেন। আবার ফজর ওয়াক্তে ফজরের নামাজের পর ছাত্রদের ঘুম থেকে ডেকে তুলবেন। খুব ভোরবেলা অঙ্ক করার জন্য সবচেয়ে ভালো সময়। বিনয়বাবু নীলগঞ্জ স্কুলে যোগ দিলেও ভোরবেলা এসে অঙ্ক করিয়ে দেন। অনেকদিন বিনয়বাবুর সঙ্গে দেখা হয় না। লজ্জায় পড়েই বোধ হয় বিনয়বাবু তাকে এড়িয়ে চলেন। নীলগঞ্জ স্কুলে গিয়ে একবার বিনয়বাবুর লজ্জা ভাঙিয়ে দিয়ে আসতে হবে। জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুলের সুদিন যদি আসে, বিনয়বাবু ফিরেও আসতে পারেন। তার মতো অঙ্ক জানা একজন লোক থাকা স্কুলের জন্য বিরাট ব্যাপার। রেশমি, যে একটু স্কুলে যাচ্ছি। এই রাইতে দেখে আসি ছেলেগুলো কি করে। তাছাড়া রাতের খাবারের পর একটু হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো। কথায় আছে, আফটার ডিনার ওয়াক এ মাইল। চলেন যাই। ফজলুল করিম সাহেব বললেন,
তুমিও যাবে? সুন্দর সান্নি ফর্সা রাইত, হাঁটতে ইচ্ছা করতেছে। ফজলুল করিম সাহেব চুপ করে রইলেন। রেশমি বলল, নয়া স্কুলে কি নাকি দোলনা বসাইছে, দেখে আসি। ফজলুল করিম সাহেব বললেন, দোলনা, সিসো স্লাইড এসব বসে পার্কের মতো করেছে, ছাত্ররা খেলাধুলা করে, আমরাও ইনশাল্লাহ বসাবো। তুমি কি সত্যি যাবে? চলো তাহলে। কাপড়টা বদলে একটা ভালো কাপড় পরি। রেশমি স্কুলে ঢুকল না। স্কুলের বাইরে বকুল গাছের নিচে দাঁড়িয়ে রইল। ফজলুল করিম সাহেব একাই গেলেন। মাওলানা ইত্তাজউদ্দিন আছেন, বারান্দায় জায়নামাজ পেতে তসবি পড়ছেন। ছেলেরা হারিকেন জ্বালিয়ে পড়ছে। হরিপদ আছে, তার এখন দিনরাত ডিউটি। রাতে বারান্দায় মশারি খাটিয়ে শুয়ে থাকে। ছাত্রদের কখন কি দরকার হয়। রাতে তার ভালো ঘুম হয় না, সে ভূতের ভয়ে অস্থির থাকে। লাইব্রেরি ঘরেই সে জীবনবাবুর ভূত দেখেছিল। ছাত্রদের সে এই ঘটনা বলেনি। বাচ্চা মানুষ, শুধু শুধু ভয় পাবে কি দরকার। মাওলানা জায়নামাজ থেকে উঠে এলেন। ফজলুল করিম সাহেব বললেন, পড়াশোনা চলছে ঠিক মতো? জি চলছে। আপনার আসার দরকার ছিল না, অনেকটা পথ। এসেছেন কিভাবে, হেঁটে? চাঁদনি আলোয় হাঁটতে হাঁটতে চলে এসেছে। চলুন ছেলেদের দেখে আসি। চলুন যাই, আপনাকে দেখলে ওরা উৎসাহ পাবে। ছেলেরা হেড স্যারকে দেখে অভিভূত হয়ে গেল। মাওলানা বললেন, তোমরা এমন পাথরের মূর্তির মতো বসে আছো কেন? স্যারের পা ছুঁয়ে সালাম করো, দোয়া পাবে। দোয়াটা খুব দরকার। আল্লাহ পাক বলেছেন, আমি যাহাকে ইচ্ছা সম্পদ দেই, যাহাকে ইচ্ছা সম্মান কেড়ে নেই। ছাত্ররা সালাম করতে এগিয়ে এলো। ফজলুল করিম সাহেব বললেন, বদরুল, তোমার হাতের লেখার অবস্থাটা কি? কিছু উন্নতি হয়েছে? বদরুল মাথা নিচু করে রাখল। রোজ কড়ি পাতা করে হাতের লেখা লেখার কথা, লিখছ তো? জি স্যার। কই, আজকে কি লেখলে দেখি। বদরুল কাগজে তারা দিয়ে এলো। হাতের লেখার তেমন উন্নতি হয়নি, তবে আগের চেয়ে পরিষ্কার হয়েছে। ফজলুল করিম সাহেব বললেন, এই স্কুল রক্ষার দায়িত্ব তোমাদের উপর। তোমরা যদি অসাধারণ রেজাল্ট করো তবেই সবাইকে চমকে দিতে পারো, তাহলে আমরা টিকে যাব। পারবে না তোমরা? কেউ জবাব দিল না। তারা হেড স্যারকে অসম্ভব ভয় পায়। হেড স্যারের সামনে কথা বলা তাদের পক্ষে সম্ভব না। মাওলানা হেড স্যারকে এগিয়ে দিতে আসছেন। বকুল গাছের নিচে এসে চমকে উঠে বললেন, এ কে? রেশমি চট করে আড়ালে সরে গেল। ফজলুল করিম সাহেব বললেন, ও রেশমি আমার সঙ্গে এসেছে। চাঁদনি বর্ষার রাত দেখে তার হাঁটার শখ হয়েছে। মাওলানা গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। নতুন স্কুলটাও দেখতে চেয়েছিল, দেখিয়ে এনেছি। ভালো। মাওলানা তাদের জীবনবাবুর কাঠের পুল পর্যন্ত এগিয়ে দিলেন। সারা পথে কঠিন দৃষ্টিতে রেশমির দিকে কয়েকবার তাকানো ছাড়া একটা কথাও বললেন না। ফজলুল করিম সাহেব অনর্গল কথা বলে গেলেন, বুঝলেন মাওলানা সাহেব, শিক্ষকদের বেতনের একটা ব্যবস্থা করেছি, অস্থায়ী ব্যবস্থা। স্থায়ী কিছু চিন্তা করতে হবে। বাজারে যে জমি স্কুলের আছে সেখানে ঘর তুলে দিলে কেমন হয়? ভাড়া যা আসবে তাতে স্কুলের কিছু আয় হবে। কিছু জমি বিক্রির ব্যাপারেও চিন্তা করা যেতে পারে। স্কুল কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। এতদিনে স্কুল বানের জলে তো আর ভেসে যেতে পারে না, কি বলেন? তবে সরকারের অনুদানটা চলে এলে অবস্থা অন্যরকম হয়ে যাবে, কি বলেন আপনি? মাওলানা শুধু মাথা নাড়লেন, কিছু বললেন না। ফজলুল করিম সাহেব বললেন, আমার এখন পরিকল্পনা হলো স্কুলের ফাইল ঘেটে ঘেটে পুরানো ছাত্রদের ঠিকানা বের করা, সাহায্য চেয়ে ওদের সবার কাছে চিঠি যাবে, পত্রিকায় বিজ্ঞাপন দেব।
আমি আশা হারাবার কিছু দেখছি না। মাওলানা ক্ষীণ গলায় বলল, মাহবুব সাহেব নীলগঞ্জ স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে জয়েন করেছেন, শুনেছেন বোধ হয়। ফজলুল করিম সাহেব অবাক হয়ে বললেন, শুনিনি তো। আজই জয়েন করেছেন? একটা স্কুল থেকে রিজাইন না করে অন্য স্কুলে জয়েন করেন কিভাবে? রিজাইন করেছেন, আমার কাছে রেজিগনেশন লেটার দিয়ে গেছেন। উনি চলে যাবেন ভাবিনি। ওনার দেখা দেখে আরও অনেকেই যাবে, কে জানে, হয়তো আমিও যাব। শুধু আপনি একাই থাকবেন। রেশমি হাসছে, প্রথমে চাপা হাসি, তারপর মুখে আঁচল, মুখে খিলখিল হাসি। ফজলুল করিম সাহেব মেয়েটির হঠাৎ হঠাৎ হাসির কারণ ধরতে পারছেন না। এটা কি হাসির সময়? তার তীব্র মাথায় যন্ত্রণা হচ্ছে, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছে। প্রেশার কি বেড়ে গেল? স্যার, আমার সশ্রদ্ধ সালাম জানবেন। অনেকদিন পর আপনাকে লিখছি। ব্যাঙ্গে ডাকের ইংরেজির প্রথমে বলে নেই, ক্রক। স্কুলে থাকার সময় ডিকশনারি ঘেটে ইংরেজিটা খুঁজে পেয়েছিলাম, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। কিছু কিছু মানুষের জরুরি কথা ভুলে যাবার প্রবণতা থাকে, আমার তো খুবই আছে। আমি আপনাদের ছেড়ে চলে এসেছি, আসার আগে সবচেয়ে জরুরি কথাটা বলতেই ভুলে গেলাম। সেটা হচ্ছে, মানুষ হিসেবে আপনার তুলনা নেই। প্রতিষ্ঠান কখনো বড় হয় না, প্রতিষ্ঠানের পেছনে মানুষরা বড় হয়। জীবনকৃষ্ণ মেমোরিয়াল স্কুল ধ্বংস হতে বসেছে, তা আমাকে তেমন আলোড়িত করছে না। ধ্বংস প্রাকৃতিক নিয়মই হয়। ডাইনোসরের মতো বিশাল প্রাণী লোপ পেয়েছে, কিন্তু স্কুল টিকিয়ে রাখার জন্য আপনি যে একক যুদ্ধ করছেন তা আমাকে অভিভূত করেছে। মানুষ কঠিন পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে এভারেস্টের চূড়ায় উঠতে যায়। ব্যাপারটা সবসময় আমার কাছে হাস্যকর মনে হয়। আপনাকে দেখার পর আর মনে হচ্ছে না। আপনাকে দেখার পর মনে হচ্ছে সব মানুষকেই তার ব্যক্তিগত এভারেস্টের চূড়ায় উঠতে হয়। মানুষের এই হচ্ছে নিয়তি। আপনার দুঃসময়ে আমি আপনাকে ছেড়ে চলে এসেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি নিতান্তই দরিদ্র একজন মানুষ, বেঁচে থাকার সংগ্রামে আমাকে নামতে হয়েছে। আপনাকে ছেড়ে চলে এসেছি, তার জন্য আমার লজ্জার সীমা নেই। আপনার ছাত্রদের আমি মোটামুটি ভাবে তৈরি করে দিয়েছি, আমি আমার সাধ্যমতো করেছি। শহরের স্কুলগুলোর সঙ্গে তারা পারবে কি না বলতে পারছি না, তবু আশা করছি। শুনেছি 2-1 দিনের ভেতর রেজাল্ট হবে। প্রবল আগ্রহ নিয়ে আমি তার জন্য অপেক্ষা করছি। স্যার, চলে আসার দিন আপনি আমাকে বিদায় দিতে স্টেশন পর্যন্ত এলেন। আমার খুব ইচ্ছে করছিল পা ছুঁয়ে আপনাকে সালাম করি, কেন জানি পারলাম না। ট্রেন ছেড়ে দেবার পর দেখে আপনার চোখ মুছছেন। একজন মানুষের জীবনের সঞ্চয় খুব বেশি থাকে না। আপনার চোখের জল আমার জীবনের পরম সঞ্চয়ের একটি। আপনি ভালো থাকবেন, এই শুভকামনা। আমি দূর থেকে আপনার পা স্পর্শ করে সালাম করছি, সালাম গ্রহণ করবেন, হে আমার বিনীত অনুরোধ। স্যার, আসব? ইরতাজউদ্দিন সাহেব দরজার বাইরে থেকে উকি দিচ্ছেন। ফজলুল করিম সাহেব চিঠিটা ভাঁজ করে কোটের পকেটে রাখতে রাখতে বললেন, আসুন। এসএসসির রেজাল্ট কবে হবে কিছু শুনেছেন? যে কোনো দিন হতে পারে স্যার। রেডিওর খবরটা প্রতিদিন মন দিয়ে শুনবেন। আমার রেডিও নেই। রেজাল্ট কেমন হবে বলে মনে করছেন? মাওলানা জবাব দিলেন না। সবচেয়ে আশা যার উপর ছিল সেই বদরুল শেষ পরীক্ষার 2 দিন আগে জ্বরে পড়ে গেল। শেষ পরীক্ষা দিয়েছে 103 ডিগ্রি জ্বর নিয়ে। পরীক্ষার হল থেকে বেরোনো মাত্র তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ফজলুল করিম সাহেব বললেন, রেজাল্ট তেমন কিছু হবে বলে আপনি বোধহয় আশা করছেন না? জি না। হতেও পারে। রেডিওর খবর রোজ শুনবেন।
জি আচ্ছা, শুনব। জ্বর গায়ে পরীক্ষা দিলেও ভুল তো কিছু করেনি, তাই না? মাওলানা এবার জবাব দিলেন না। ফজলুল করিম সাহেব সরকারি চিঠিটা এগিয়ে দিলেন। ইরতাজউদ্দিন সাহেব চিঠি শেষ করে হেডমাস্টার সাহেবের দিকে তাকিয়ে দেখেন তার চোখ দিয়ে পানি পড়ছে। মাওলানা বললেন, মন শান্ত করুন, যা হয় সব আল্লাহ পাকের হুকুমই হয়। ফজলুল করিম সাহেব বললেন, এই স্কুলের চারপাশে মিলিটারি আমাকে ন্যাংটা করে ঘুরিয়েছে, সেও কি আল্লাহর হুকুমে? অবশ্যই, পরম মঙ্গলময় কিভাবে কি করেন তা বোঝার সাধ্য আমাদের নেই। স্যার আপনি শান্ত হন, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি, চলুন। ফজলুল করিম সাহেব প্রবল জ্বর নিয়ে বাসায় ফিরলেন। সেদিন সন্ধ্যাতেই রেডিও বাংলাদেশের স্থানীয় সংবাদে ঢাকা বোর্ডের রেজাল্ট প্রকাশের খবর ঘোষণা করা হলো। বলা হলো, জীবনকৃষ্ণ মেমোরিয়াল স্কুলের মোহাম্মদ বদরুল আলম সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই অসম্ভব গুরুত্বপূর্ণ খবরটা এলাকার কেউই শুনল না। শুনলেও হয়তো বুঝতে পারল না যে তাদের স্কুলের কথাই রেডিওতে বলা হচ্ছে। রাত 8টার খবরের পর নীলগঞ্জ হাই স্কুলের নতুন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাহবুব সাহেব ছুটতে ছুটতে এলেন। তিনি সম্ভবত মনের ভুলে চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, আমাদের স্কুল সেকেন্ড স্ট্যান্ড করেছে, আমাদের জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুল। তার পেছনে পেছনে এলেন নীলগঞ্জ স্কুলের অন্য শিক্ষকরা। রাত 10টায় জীবন কৃষ্ণ মেমোরিয়াল স্কুল লোকে লোকারণ্য হয়ে গেল। এমন আনন্দময় ঘটনা এই অঞ্চলের ইতিহাসে অনেক দিন ঘটেনি। ফজলুল করিম সাহেব চলে এসেছেন। তার শরীর কাঁপছে, জ্বরের ঘোরে না আনন্দে তা তিনি বুঝতে পারছেন না। বদরুল আলম এসেছে। সে স্যারকে সালাম করার জন্য নিচু হতেই ফজলুল করিম সাহেব তাকে জাপটে ধরে ফেললেন। কাঁপা কাঁপা গলায় বললেন, হায় তো দেখি তোকে কোলে নিয়ে স্কুলের চারদিকে একটা চক্কর দিতে পারি কি না, আয়। সত্যি সত্যি বদরুলকে কোলে নিয়ে ফজলুল করিম সাহেব দৌড়ানোর চেষ্টা করছেন। বদরুল স্যারের গলা জড়িয়ে ধরে আছে, সে খুব কাঁদছে। ফজলুল করিম সাহেবের সঙ্গে অনেকে দৌড়াচ্ছে, শুধু তার অতি প্রিয়জন মাওলানা ইরতাজউদ্দিন নেই। স্কুলে হইচই হচ্ছে। মাওলানা ইরতাজউদ্দিন হইচই অগ্রাহ্য করে ফজলুল করিম সাহেবের বাসায় গেছেন। রেশমির সঙ্গে জরুরি কথা বলা দরকার, এখনই বলা দরকার। মাওলানাকে দেখে রেশমি বের হয়ে এলো। সেও আনন্দে ঝলমল করছে। মাওলানা বললেন, খবর জানো তো রেশমি? জি জানি। খালুজান কইছে? খালুজান কই? উনি বদরুলকে কোলে নিয়ে চক্কর দেওয়ার চেষ্টা করছেন। রেশমি শাড়ির আঁচল মুখে দিয়ে হাসি চাপার চেষ্টা করছে। মাওলানা বললেন, রেশমি শোনো, আমাদের স্কুল আবার শুরু হবে, নতুন করে শুরু হবে, খুব ভালোভাবে শুরু হবে। জি আমি জানি। এখন তোমার কাছে একটা অনুরোধ, তুমি ওনাকে ছেড়ে চলে যাবে। আমি কি করছি? তুমি খুব ভালো করে জানো আমি কেন এসব কথা বলছি। তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার বুদ্ধির অভাব নেই। তুমি ওনার মনের ভাব জানো, তোমারটাও জানো। রেশমি মাথা নিচু করে রইল। মাওলানা বললেন, হেড স্যারকে নিয়ে কোনো রটনা হতে দেয়া যাবে না। তুমি যদি থাকো ঘটনা অনেক দূর গড়াবে, লোকজন হেড স্যারকে ছিছি করবে। তুমি কি সেটা জানো না? যে জানি। তুমি চাও না আমরা স্কুলটাকে নিয়ে অনেক দূর যাই? চাই। আমি চলে যাব। কখন যাবে? আপনি যদি বলেন এক্ষণ, তাহলে এক্ষণই যাব। হ্যাঁ, এখনই চলে যাও। ওনার পা ধোয়ার পানির ব্যবস্থা করে তারপর যাই। আচ্ছা। রেশমি জলচৌকির পাশে পানির বালতি টেনে আনছে, খরমজোড়া এনে রাখল। রেশমি কাঁদছে, টপ টপ করে তার চোখ থেকে 2 ফোঁটা পানি জলচৌকিতে পড়ল। মাওলানা দাঁড়িয়ে আছেন,
তিনি মনে মনে মেয়েটির জন্য প্রার্থনা করলেন, এই মেয়েটা ভালো, আল্লাহ এর ভালো করো। বাজি পোড়ানো শব্দ হচ্ছে, স্কুলে মনে হয় বাজি পোড়ানো হচ্ছে। ঢোল বাজানোর শব্দ আসছে, নিশ্চয়ই হরিপদের কাণ্ড। ঢোলের শব্দ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুলের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ যদি ভালো মনে করে থাকেন, আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি।